আরহাম নিজের কামরার দরজা ঠেলে ভেতরে ঢুকতে আচমকা তার মুখের উপর এসে আছড়ে পড়ল উড়ন্ত শলার ঝাড়ু। উফ! ব্যথায় কপাল কুঁচকে উঠল তার। এক হাত দিয়ে কপাল ডলতে ডলতে সামনে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল আসল অপরাধীর মুখ। পুরো বিছানা জুড়ে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই খেলনার মাঝখানে দিব্যি বসে আছে ছোট্ট ডোরা। শলার ঝাড়ুটি ইতিমধ্যে মেঝেতে পড়ে আছে। ডোরা নিজের গুলুমুলু এক হাতে এক ছোট্ট তর্জনী মুখে ফুরে ছুঁচতে আবার গাল মায়া মায়া নিষ্পাপ চোখে বাবার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এইমাত্র ঝাড়ু ছুঁড়ে মারার ঘটনা সে একেবারেই জানে না। ডোরার মুখ ভরা নিরীহ অতিভঙ্গি দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে শান্তশিষ্ট শিশুটি। আরহাম একবার ডোরার দিকে তাকিয়ে আশপাশে চোখ বুলালো। পুরো রুমে কোথাও আলিশার দেখা নেই। সঙ্গে সঙ্গে তার ভ্রু কুঁচকে গেল। বাচ্চাকে একা রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? আরহামের কপালটা এখনো হালকা টনটন করছে, তবুও সে গম্ভীর মুখে ডোরার দিকে এগিয়ে যেতে ডোরা মুহূর্তেই নিজের গুলুমুলু দুহাত বাবার দিকে বাড়িয়ে দিল, যার অর্থাৎ সে এখন বাবার কোলে যাবে। বাব্বা, কুলে দেয়। আরহাম মুখে গাম্ভীর্য বজায় রেখে ডোরাকে কুলে টেনে নিল। তারপর আলতো করে ডোরার পঞ্চাদশে এক চাপড় দিয়ে বলল, ছোট মরিচের ঘরের ছোট মরিচ, তুই আবার আমাকে মারলি, তাও কিনা শলার ঝাড়ু দিয়ে। শলা মারছি এই পটকা, তুই দোষ করে আবার স্বীকারও করছিস? এত সাহস তোর, বাপকে মারিস? ডোরা তার ফোলা ফোলা গাল দুটো আরও ফুলিয়ে বাবার দিকে মায়া মায়া চোখে চেয়ে বলল, বাব্বা দেখ ছোট মরিচ, একদম বোলাবালা চেহারা বানাবি না, তুই তাই একটুও না, তুই তোর মায়ের মতো বজ্জাত হয়েছিস। ডোরা কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো, মাম বুটাট? হ্যাঁ, তুইও বজ্জাত, তোর মাও বজ্জাত। ডোরা এবার নিজের দুই হাতের তালে একবার মুঠো করে ধরে আবার পরক্ষণে তা খুলতে খুলতে বলল, মাম বুটাট, ডোরা বুটাট, বাব্বা বুটাট। এই ডোলের বাচ্চা, আমাকে টানিস কেন? নতুন শব্দ কানে আসতে ডোরা চোখ গোল গোল করে ফেললো। ডোল? হ্যাঁ তুই ডোল, এখন থেকে বাজাবো। ডোরা ডোল? হ্যাঁ ছোট ডোল। ডোরা ডোল, বাব্বা ডোল, তব ডোল, ডোল ডোল। ছেলের মুখে নিজেকে ডোল শুনে আরহামের মুখ কুঁচকে গেল। বাপ ছেলের ঝগড়ার মাঝেই আলিশা ওয়াশরুম থেকে ভেজা মুখ তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো। সে এক পলক বাপ ছেলের দিকে তাকিয়ে দেখল। ডোরা বাবার গালে ছোট্ট হাত রেখে নিজের মতো আদো আদো গলায় বক বক করছে, আর আরহামও সমান তালে তার সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে। দৃশ্যটার দিকে একবার সে আলিশা নির্বিকার দৃষ্টিতে সরিয়ে ফেলল। সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং হাতে থাকা ভেজা টাওয়াল মেনে এগিয়ে গেল ব্যালকনির দিকে। আরহাম এতক্ষণ যাবৎ আলিশার কার্যকলাপ খেয়াল করছিল। এবার তার চোখ এবার গিয়ে থামল আলিশার মুখে। চোখ দুটো অস্বাভাবিক রকম ফুলে আছে, ফাপড়িগুলো লালচে, মুখ ধুয়ে এলো, কান্না সাফি স্পষ্ট বিদ্যমান। সবটা পরখ করতে আরহামের ভ্রু কুঁচকে গেল। এই দানি লঙ্কার আবার কি হয়েছে? সে আলতো করে ডোরাকে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলোর মাঝে বসিয়ে দিয়ে ধীর পায়ে আলিশার দিকে এগিয়ে গেল। আরহামকে কাছে আসতে দেখেও আলিশা নির্বিকার। সে নিজের মতো ডোরার খেলনাগুলো একে একে বাস্কেটে ভরতে ব্যস্ত। আরহাম আলিশার পেছন থেকে কোমর জড়িয়ে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করলে, কি হয়েছে, কেঁদেছিস কেন? আলিশা কোনো উত্তর দিল না, চুপচাপ আরহামের হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। আরহাম এবার আলিশার কবজি আলতো করে ধরে আবারও প্রশ্ন করল, কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দিবি? কিচ্ছু হয়নি। তাহলে কেঁদেছিস কেন? আলিশা ঠোঁট চেপে কয়েক সেকেন্ড নীরব থেকে নির্বিকার কণ্ঠে বলল, মন চেয়েছে তাই। লিসা? আরহাম আবারও আলিশার কোমরে হাত রাখতে যেতেই আলিশা তার হাতটা মাঝপথে থামিয়ে দিল। বোনের গায়ে এভাবে বারবার হাত দিতে নেই। কথাটা শুনে আরহামের সোয়াল যেন ঝুলে পড়ল। হোয়াট? বোন? আমি কি ঠিক শুনেছি? আবার বল। আলিশা নির্বিকার গলায় একই কথা পুনরাবৃত্তি করল। বলেছি, বোনের গায়ে এভাবে হাত দিতে নেই। আরহাম অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। আলিশা, কি বলছিস? বুঝে বলছিস তো? এমন মজা আমি পছন্দ করি না। আমি মজা করছি না। আরহাম রাগে নিজে চুল মুঠো করে খামচে ধরল। তারপর বিছানায় খেলা করতে থাকা ডোরার দিকে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে শিশিয়ে বলল, তোকে যদি সত্যিই বোন মনে করতাম তাহলে আরশান পৃথিবীর আলোই দেখত না। আলিশা কোনো উত্তর দিল না, মুখ ফিরিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। আরহাম এবার আলিশাকে নিজের দিকে ঘুরিয়ে তার সোয়াল চেপে ধরল। এমন করার কারণ কি?
আলিশার সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে দিল। সমস্যা কি তোমার? দূর থেকে কথা বলা যায় না? আরহামের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ফাক ইউ, সাহস কী করে হয় আমাকে দূরে থাকতে বলার? আলিশার চোখ দুটো রাগে জ্বলে উঠল। সেও দমে না গিয়ে পাল্টা জবাব দিল, সাহস কী করে হয় আমার অনুমতি ছাড়া প্রেস কনফারেন্সে আমার নাম নেওয়ার? ইউ আর মাই ওয়াইফ, আমার অধিকার আছে। আমি আলিশা, তোর অধিকারের কথা ফুরি। আরহামের সোয়াল শক্ত হয়ে এলো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিসেস খান, মাইন্ড ইউর অন লিমিট মিস্টার খান। তুই হাত ছাড়ো আমার। ছাড়বো না। কি করবি? আমার যা ইচ্ছা তাই করব। কথা শেষ করেই আলিশা জোরে একটা ধাক্কা দিল তাকে। আরহাম এক পা পিছিয়ে গেল, ভারসাম্য হারালো না। লিসা, কথাটা শুন আগে। বাহ, তোর কথা শুনবো আমি? তোর ইচ্ছে মতো চলবো আমি? তোর বাচ্চা পালবো আমি? কেন? সবার সামনে গিয়ে আমার অনুমতি ছাড়া আমাকে বোন দাবি করার জন্য? আরহাম এবার বিরক্ত গলায় বলল, বোন বলিনি আমি। সারা জিন্দিগি মেয়ে মানুষ সব কথা 2 লাইন বাড়িয়ে বোঝায়। তুলনা করিসনি? না, করিনি। আমি শুধু বলেছি তোর সঙ্গে যেমন ছবি আছে নীলার সঙ্গেও তেমন ছবি আছে, এর বেশি কিছু না। এমনটা না করলে ব্যাপারটা দামা ছাপা দেওয়া যেত না। আমাকে জিজ্ঞেস করেছিলে? আচ্ছা, জিজ্ঞেস করারও না হয় বাদ দিলাম। অ্যাটলিস্ট তুমি আমায় ইনফর্ম করতে পারতে আরহাম। পরে জানতাম আমি। সেই পরেটা কখন আরহাম? প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে, যখন পুরো দুনিয়া জেনে যাবে তখন? কথা এত বাড়াচ্ছিস কেন লিসা? জাস্ট ফরগেট ইট। কথা শেষ করে সে আলিশাকে জড়িয়ে ধরতে এগিয়ে গেল। তবে আলিশা এর আগে 2 কদম পিছনে সরে কোনো দ্বিধা ছাড়াই সে আহ্বান প্রত্যাখ্যান করল। আমার একদম কাছে আসবি না তুই, সর এখান থেকে। এসব কেমন ধরনের ব্যবহার আলিশা? ছোটো মাকে গিয়ে বলবো সব? যেমন ব্যবহার তুই বেটা ডিজার্ভ করিস, এটা তেমনই ব্যবহার। আর শুধু তোর ছোটো মা কেন, আজ তোর 14 গোষ্ঠী আসলেও আমি আলিশা মানব না। একটু থেমে আলিশা আবারও বলল, আজ থেকে তোর সব কাজ তুই নিজে করবি, তোর বাচ্চাও তুই নিজে পালবি। আরহাম লোক গেলে জিজ্ঞেস করলো, আর কি? আর আজ থেকে তুই নিজের সাথেই নিজে শুবি। আমি আলিশা তোর দ্বারের কাছেও ঘেসব না। বেয়াদবি করছিস কেন? কারণ আমি বেয়াদবের বউ, বেয়াদবিনী। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, ব্যাস, অনেক হয়েছে আর না। চুপ, একদম চুপ। তোর হাতের পুতুল পেয়েছিস আমাকে, যাকে তুই যখন খুশি যেভাবে খুশি চালাবি। আলিশা না থেমে এক নিঃশ্বাসে বলেই চলল, আজ থেকে আরশানের সব দায়িত্ব তোর একার। তোর বাচ্চা আমি একা কেন ফালবো? তোর কোনো দায়িত্ব নেই। বাড়ি ফেরার পর ওকে আমিই দেখি। এখন থেকে সারাদিন তুইই দেখবি। আমার কাজ থাকে অনেক। আমার থাকে না? আমি কি একটু অবসর সময় পাই নিজের জন্য? আমি মা হয়ে না ফেলে আজ তুই বাপ হয়েও তো তা পাবি না। এটাই তোর শাস্তি। আলিশা, স্টপ ইট। এই চুপ। কাকে স্টপ বলছিস? তোকে এমন শিক্ষা দেব, এমন টাইট দেব, যাতে পরের বার এমন কিছু করার আগে 10 বার ভাবিস। আরহাম ধৈর্যের বাঁধ এবার প্রায় ভেঙে গেল। বেশি হয়ে যাচ্ছে এখন। আমি রেগে গেলে কিন্তু তোর জন্য ভালো হবে না। আলিশা আর কোনো উত্তর না দিয়ে ডোরাকে কুলে তুলে কিছুক্ষণ আদর করলো। তারপর একেবারে আরহামের কোলে দিয়ে দিল। আমার বাচ্চাকে সামলে রাখবি, ও যেন না কাঁদে। একটু পর খাইয়ে দিবি, তারপর ফ্রেশ করেই ঘুম পাড়াবি। আমি গেলাম। আরহাম ব্রু কুঁচকে তাকালো। গেলাম মানে? কোথায় যাবি তুই? আলিশা একবারও পিছনে না তাকিয়ে জবাব দিল, আমার রুমে। আজ থেকে সেখানেই থাকবো। কোনো কাজিন নামক ফরপুরুষের সঙ্গে এক রুমে থাকবো না। আরহাম কিছু বলার আগে আলিশা আবারও তাকে শুনিয়ে শুনিয়ে বলে উঠল, আমি বলেই এই বেটার সংসার করেছি। অন্য কেউ হলে সে কবে লাথি মেরে চলে যেত। কথা শেষ করে সে হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। আরহাম প্রতিবাদ করার সুযোগই পেল না। ঠিক তখনই নিজের কোলে গরম গরম কিছু অনুভব করল। নিচে তাকিয়ে বুঝতে পারল 1 সেকেন্ড সময় লাগলো না। ডোরা দিব্যি তার কোল ভিজিয়ে দিয়েছে। সে অসহায় মুখে ছেলের দিকে তাকিয়ে শুধালো, এটা কি করলে? ডোরা এক মনে আঙ্গুল মুখে ফুরে চুষছে, সেই সাথে নিজের গুলুমুলু পা দেখাচ্ছে। ছি, কুচ্ছি, আমার কোলেই কেন করলে? ডোরা নিষ্পাপ মুখে বাবার দিকে তাকিয়ে বলল, ভাব্বা কুল দিচ্ছে। ছি বলে আবার হাত পা ছুটতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে যেন সে বাবার কোল ভাসিয়ে বড্ড খুশি। ডোরার হাত পা দাপাদাপির জন্য আরহামের তাকে কোলে ধরে রাখতে বেশ বেগ পোহাতে হচ্ছে।
এই বেটা থাম, এমন বাইন মাছের মতো লাফাচ্ছিস কেন? ডোরা আরও উৎসাহ নিয়ে আদো আদো স্বরে বলল, ডোরা বিচ্ছি। তুমি শিশি, তোর মা শিশি, তোর নানাও শিশি, বাবা শিশি। আদো আদো স্বরে কথাটি বলেই ডোরা বাবার গালে নিজের ছোট্ট জিব্বা ছুঁয়ে আদর করে দিল। আর মুখ কুচকে বললে, একদম লালা লাগাবি না, ব্রাশ ট্রাশ তো কিছু করিস না। ডোরা বিস্মিত চোখে তাকিয়ে বলল, বাস? হ্যাঁ, ব্রাশ করেছিস আজ? ডোরা গুলোমুলো হাতে নেড়ে মাথা জাকিয়ে বলল, ডোরা বাস নাই, বাস নান নাই, ডোরার ব্রাশ আছে। আর এবার নিজের ভেজা প্যান্টের দিকে তাকিয়ে ছেলেকে ওয়াশরুমে নিতে নিতে বলল, চল আগে বাপ বেটা ফ্রেশ হয়ে আসি। তারপর আবার কড়া গলায় শাসানোর ভঙ্গিতে বলল, ছোট মরিচ, তুই ভালো করে শুনে রাখ, আর কোনোদিন আমার কোল বাসাবি না। ডোরা যেন কিছুই শুনেনি, সে নিজের মনেই গুনগুন করে চলেছে, বাস নাই, ডোরা বাস নাই, নান নাই, চল আজ তোকে ব্রাশের মধ্যে চুবিয়ে মারবো, তোর ইঁদুর ছানার মতো দাঁত সব ফেলে দেব। রাত প্রায় 10টা। সন্ধ্যার সেই উত্তপ্ত পরিবেশের পর এখন খানবাড়ির পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। কারো মুখে কোনো কথা নেই। সন্ধ্যার পর সকলেই যে যার নিজের কাজে ব্যস্ত, যেন নিজেদের ব্যস্ততার মাধ্যমে সব ভুলে থাকতে চাচ্ছে। নিজের কামরার বিছানায় নিশ্চুপ হয়ে শুয়ে আছে আলিশা, চোখ দুটো ছাদের দিকে স্থির, অথচ মনটা কেমন অশান্ত হয়ে আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে সে আরশানের কাছে যায়নি, একবারও ছেলেটাকে কোলে নেয়নি, গালে চুমু খায়নি, এমনকি দূর থেকে উকি দিয়েও দেখেনি। ভাবতে তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। ডোরা কি খেয়েছে, কান্না করেছে, মাকে খুঁজেছে? এসব ভাবতে ভাবতে তার চোখ জোড়া ছলছল করে উঠল। এক মুহূর্তের জন্য আলিশা ভেবেছিল ডোরাকে নিজের কাছে নিয়ে আসবে, তবে পরক্ষণেই নিজেকে শক্ত করে ফেলল সে। না, এবার আর দুর্বল হওয়া যাবে না। আলহামকে যদি সত্যি দায়িত্বের বেড়াজালে বাঁধতে হয়, তবে আলিশাকে কঠোর হতেই হবে। আলিশা যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। আলিশা, মা, আসবো? বাবার কণ্ঠ শুনেই আলিশা দ্রুত চোখের কোণ মুছে উঠে বসল। এসো বাবা। নিয়াজ সাহেব ধীর পায়ে মেয়ের ঘরে প্রবেশ করলেন। মেয়ের মুখটা একবার গভীরভাবে দেখলেন। সেই চেনা উজ্জ্বল হাসিটা আজ কোথায় নেই। তিনি এসে বিছানার একপাশে বসলেন, স্নেহবালা হাতে আলিশার মাথায় হাত রাখলেন। আমার মায়ের কি মন খারাপ? আলিশা জোরপূর্বক হেসে জবাব দিল, না বাবা। নিয়াজ সাহেব মৃদু হেসে মাথা নাড়ালেন, তবে বাবার কাছ থেকে কথাও লুকাতে শিখে গেছে আমার ছোট্ট প্রিন্সেস। কথাটা শুনে আলিশার বুকটা কেমন হুহু করে উঠল। বাবা তার সবচেয়ে ভরসার জায়গা, যেখানে সে যে কোনো আবদার জুড়ে বসতে পারে, যে কোনো অভিযোগ করতে পারে। তবে পরিস্থিতি ভিন্ন, তাই সে চোখ নামিয়ে কোনোভাবে বলল, এমনটা না বাবা, আসলে মনটা খারাপ। এবার আর মিথ্যে বলতে পারল না আলিশা। নিয়াজ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, অনেক সরি মা। আলিশা অবাক চোখে নিজের বাবার দিকে তাকালো। কেন সরি, কেন? নিয়াজ সাহেব মেয়ের মাথায় হাত রেখে বিষণ্ণ গলায় বললেন, এই যে এত অল্প বয়সে তোমার কাঁধে এত বড় বড় দায়িত্ব তুলে দিলাম। যে বয়সে তোমার সমবয়সী মেয়েরা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, নিজের স্বপ্নগুলোকে রঙিন করে সাজায়, সেই বয়সে তুমি সংসার সন্তান নিয়ে ব্যস্ত। একটু থেমে তিনি আবারও বললেন, অনেক বেশি চাপ দিয়ে ফেলেছি তোমার উপর, তাই না মা? আলিশার সঙ্গে সঙ্গে বাবার হাত দুটো নিজের হাতে নিয়ে শক্ত করে ধরে ফেলল। না বাবা, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? হয়তো এটাই হওয়ার কথা ছিল, পরিস্থিতির কারণে না হয় আমার জীবনে একটু আগেই হয়েছে। নিয়াজ সাহেবের চোখের কোণে জল চিকচিক করে উঠল। তোমার কত স্বপ্ন ছিল, কত শখ ছিল, সব কিছু ছেড়ে দিতে হলো। আমি যদি সেদিন ঠিক সময়ে দাঁড়াতে পারতাম, যদি নিজের মেয়ের জন্য একটু জোরে কথা বলতে পারতাম, তাহলে হয়তো আজ তোমাকে এত তাড়াতাড়ি এসবের মুখোমুখি হতে হতো না। বাবাকে ক্ষমা করে দিস মা। আলিশার মনটা আজ এমনিতেই ভালো নেই, তার উপর বাবার এমন কথা শুনে তার বুকটা আরও ভারী হয়ে উঠল। আমার কাছে ক্ষমা চাইতে হবে না বাবা, আমি সত্যিই ভালো আছি, আর তুমি থাকলে আমি আরও ভালো থাকি। নিয়াজ সাহেব মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার ছোট্ট প্রিন্সেসটা কবে এত বড় হয়ে গেল? যে মেয়ে কিছুদিন আগে ওনার কাছে এসে আবদার জুড়ে বসতো, সেই মেয়েই কিনা আজ ওনাকে বুঝতেছে। আলিশা, মা একটা কথা সত্যি করে বলবে? জি বলো। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে গভীর দৃষ্টিতে মেয়েকে পরখ করলেন। তুমি কি সত্যিই ভালো আছো?
বাবার প্রশ্নের মানে আলিশা ধরতে পারল না, তাই সে হেসে জবাব দিল, তোমার সামনেই তো বসে আছি বাবা, আমি সেটা জিজ্ঞেস করিনি। তিনি মেয়ের হাত নিজের হাতে নিয়ে খুব ধীরে বললেন, আমি জানতে চেয়েছি তুমি কি নিজের সংসার জীবনে সুখী? আরহামের সঙ্গে কি সত্যিই ভালো আছো? প্রশ্নটা শুনে আলিশার হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। এটা কেমন প্রশ্ন? সে ভালো থাকবে না কেন? আলিশা কোনো উত্তর দিল না। সে বুঝে উঠতে পারছে না এই প্রশ্নের জবাব কি হওয়া উচিত। আজ যা জিজ্ঞেস করব তার প্রতিটা প্রশ্নের সৎ উত্তর চাই আমার। বাবার কাছে আজ কিছুই লুকাবে না। শান্ত কণ্ঠ, নির্দ্বিধায় জিজ্ঞেস করো বাবা, আমি সত্যিটাই বলবো। এই বিয়েটা কি তোমার এখনো কোনো আপত্তি আছে? একদমই না, বিয়ের শুরুতেই আপত্তি ছিল না, তবে আজ প্রায় 2.5 বছর পর কেন আপত্তি থাকবে? সত্যি বলছো? অবশ্যই। তবে তুমি এসব কেমন প্রশ্ন করছো? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার প্রশ্ন শেষ হয়নি। আচ্ছা, আগে শেষ করো। আরহাম কি তোমাকে তোমার প্রাপ্য সম্মান দেয়? এমন প্রশ্ন আলিশা চুপ হয়ে গেল। সম্মান? তা আবার কি? সে আর আরহাম তো সারাদিন ঝগড়া করে, তা আবার পর মুহূর্তে ঠিকও হয়ে যায়। সে নিজেই তো আরহামকে সম্মান করে না। এই যে একটু আগেও তুই তোকারি করে এসেছে। তবে এসব তো আর বাবাকে বলা যাবে না, তিনি নিশ্চয়ই বুঝবেন না এদের মধ্যকার সম্পর্ক। তাই সে অবুঝ মনে কিন্তু ধীর গলায় মিথ্যা জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আমাকে অনেক সম্মান করে। কেন করবে না? মেয়ের উত্তরে নিয়াজ সাহেবের মনটা আগের তুলনায় কিছুটা হালকা হলো। আজকের বিষয়টা নিয়ে কিছুটা ভেবেছ? আজকের প্রসঙ্গে আবার কথা উঠতে আলিশার মুখটা বোতা হয়ে গেল। এবার সে কি বলবে? সত্যি বললে তো বাবা আবার গিয়ে যদি আরহামকে বকা শুরু করে। তাই সে আবারও মিথ্যা জবাব দিল, হ্যাঁ, আমার কথা হয়েছে আরহামের সাথে, সে এই নিয়ে খুবই দুঃখিত। আমি কথা দিয়েছি এমন আর হবে না। আর আর কি, আমরা এই বিষয়ে মিটমাট করে নিয়েছি। তবে তাকে শাস্তি দেওয়ার জন্য আপাতত ডোরার সব দায়িত্ব তার একার উপর চাপিয়ে দিয়েছি। আলিশার এমন শাস্তি শুনে নিয়াজ সাহেব নাচাইতে হেসে ফেললেন, বাহ, খুব ভালো করেছ। তো এই অকর্মাটা কি আমার নাতির খেয়াল রাখতে পারবে? আলবাত পারবে, না পারলে তুমি আমি মিলে গন্ডারটাকে সোজা করব। নিয়াজ সাহেব এবার আর হাসতে গিয়েও হাসলেন না। আলিশা, হ্যাঁ বলো। আমি কিছু বলতে চাচ্ছি তোমাকে, আশা করি বাবাকে ভুল বুঝবে না। সেই কবে থেকেই তো বলবো বলবো করেও বলছো না, এখন সোজা সাপটা বলে ফেলো তো, কি বলতে চাও? তুমি চাইলে আবারও আগের মতো হতে পারো। মানে? আমি তো আগের মতোই আছি। আমি বলতে চাচ্ছি তুমি চাইলে নিজের সংসার জীবন থেকে কিছু সময়ের জন্য আলাদা হতে পারো। বাবা, কথা শেষ হয়নি আমার। আলিশা চুপ করে নিয়াজ সাহেবের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এমন কথার মানে সে বুঝতে পারেনি। তুমি চাইলে নিজ দেশে ফিরতে পারো, নিজের হায়ার স্টাডি সেখানে কমপ্লিট করতে পারো। বাবা, আমার ছেলে আরশান তোমার সাথে যাবে। আর আরহাম, সে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তুমি চাইলেও তা করতে পারো। আমি সব ব্যবস্থা করে দিব। আমার সংসার, তোমার সংসার তোমারই থাকবে। আমি কিছু ছাড়তে বলছি না তোমাকে। ছাড়ার সময় কথায় বলছো, তোমাদের দুজনেরই এখন বয়স কম, ম্যাচুরিটি ঠিকভাবে আসেনি। আমি চাচ্ছি তোমরা সময় নাও, অন্ততপক্ষে কিছু বছরের জন্য। তারপর না হয় আমরা সবাই আয়োজন করে দুজনের হাত এক করব। বাবা স্টপ, আমি এসব কিছুই চাই না। আমি আমার ডোরাকে তার বাবা থেকে আলাদা করতে চাই না আমি। আর না, আরহাম কোনোদিন এসব মানবে। তুমি রাজি থাকলে আমি সব কিছু সামলে নেব। সবাইকে বোঝানোর দায়িত্ব আমার থাকবে। আমি শুধু চাই আমার মেয়ের এলোমেলো জীবনটা আবার সাজিয়ে তুলতে। আলিশা এবার আর সহ্য করতে পারল না। সে উঠে দাঁড়িয়ে কড়া স্বরে জবাব দিল, আমি যথেষ্ট ভালো আছি বাবা। আমার সংসারে আমার কোনো সমস্যা হচ্ছে না। আরহাম যথেষ্ট সাপোর্টিভ। আমি আরহাম আর ডোরা একসাথে ভালো আছি। আমাদের আলাদা করার কথা ভুলেও ভেবো না। আমার কথা বোঝার চেষ্টা করো আলিশা। বয়স কম, তবে এতটাও কম নয় যাতে আমাদের আলাদা থাকতে হবে। ক্যারিয়ার আমি এখানে থেকেও বানাতে পারবো। আর ম্যাচুরিটির কথা বলছো, তা না হয় দুজন মিলে একসাথে শিখে নেব সময়ের সাথে। নিজের এই সিদ্ধান্তে যদি কোনো একদিন তোমার আফসোস করতে হয়, তাই বলছি এখনও সময় আছে, ভেবে আমাকে জানাইও। অবশ্যই ভেবে বলেছি। আশা করি এমন কথা তুমি আর কোনো দিন আমায় বলবে না। যদি কোনো দিন প্রয়োজন হয় তবে আমি নিজ থেকে তোমায় জানাবো। নিয়াজ সাহেব এবার দাঁড়িয়ে আলিশার মাথায় হাত রেখে বললেন, দোয়া করি
এমন প্রয়োজন তোমার জীবনে কোনোদিন না আসুক মা। তবে একটা কথা সদা মনে রাখবে, বাবা তোমার জন্য সব সময় আছি, যে কোনো পরিস্থিতিতে। কথা শেষ করেই তিনি বের হয়ে গেলেন আলিশার কামরা থেকে। আরহাম বিগত 2 ঘন্টা যাবৎ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ডোরাকে ঘুম পাড়াতে, কিন্তু এই ছোট মরিচের চোখে ঘুমের লেশমাত্রও নেই। শোন ডোরার ঘরের ডোরা, তুই এখনই চোখ বন্ধ করবি। চোখ বন্ধ, হ্যাঁ এভাবে করতে হয়, কর তো দেখি। বলতে বলতে আরহাম নিজের চোখের পলক ঝাপটে ছেলেকে চোখ বন্ধ করা শেখাচ্ছে। এই তো, এবার তুইও কর। কি হলো, কর চোখ বন্ধ। ডোরা নিজের গুলুমুলু 2 হাত তুলে চোখের উপর চেপে ধরল, তারপর আদো আদো স্বরে বলল, তুমি টুকি। ডোরা টুকি? এই ডোলের বাচ্চা, তোকে এখন টুকি করতে কে বলেছে? টুকি টুকি? বাপ আমার, প্লিজ একটু ঘুমা। ডোরা শোয়া থেকে উঠে বসার আপ্রাণ চেষ্টা করছে, তবে আরহাম তাকে শক্ত করে জাপটে ধরে আছে। ঘুমাবি না তুই? মাম্মা দাই, তোর মা উগান্ডায় গেছে, এখন ঘুমা। ডোরা বড় বড় চোখ করে বাবার দিকে তাকালো। উগান্ডা? হ্যাঁ, তোর নানার বাড়ি উগান্ডায়, সেখানে গিয়েছে, এখন ঘুমা। ডোরা উগান্ডা দেয়? না, তোর যেতে হবে না, এখন ঘুমা, না হয় এক আছাড় মারবো। বাবার কথা শুনে ডোরা ফোলা ফোলা গাল আরও ফুলিয়ে গড়াগড়ি খেতে খেতে আরহামের বুকের উপর বসে পড়ল। তারপর হাত পা দপাদপি করে প্রতিবাদে জানাতে শুরু করলেন, ডোরা মাম দাই। উফ, নাম হাতির বাচ্চা, আমার বুক থেকে নাম। বাবার কথা একদমই পছন্দ হলো না ডোরার। সে সঙ্গে সঙ্গে নিজের ছোট্ট হাতটা তুলে সপাটে এক থাবা বসিয়ে দিল আরহামের নাকের উপর। ছোট্ট হাতে থাবা খেয়ে আরহাম বেশ অপমানিত বোধ করলো। এই 2 ইঞ্চির ছোট মরিচ কিনা তাকে মারে? সে নাক ডলতে ডলতে ডোরাকে শাসিয়ে বলল, উফ, মায়ের মতন ডাকাত হয়েছিস। নতুন শব্দ শুনতে পেরে ডোরা বেশ কৌতূহলের চোখে তাকালো। ডাকাত? হ্যাঁ দেখি, বলতো। মাম্মা ডাকাত? বল বল। বাব্বা ডাকাত। কত বড় বড়ের হাতটি তুই। বট বট। তুই কি তোতা পাখি? সব কথা কপি করিস কেন? তুতা তুতা। ছেলের আদুরে কথায় গলায় কথাগুলো শুনে আরহাম হেসে তাকে বুকে জড়িয়ে ধরল। আমার বাচ্চা তোতা পাখি। এই পাখি ডোরা নিজের গুলুমুলো হাতটা আরহামের টি শার্টের ভিতর ঢুকিয়ে নিজের খাবার খুঁজতে হানা দিয়েছে। নিজের পুরুষালী বুকে হঠাৎ ডোরার ছোট্ট হাতের স্পর্শ পেয়ে আরহাম আঁতকে উঠল। এই বের কর, বের কর এই সিনাল, তোর হাত বের কর। এই না তোকে একটু আগে ডাকাত বললাম, আর এখনই বাপের ইজ্জতে ডাকাতি শুরু করে দিলি। ডোরা কোনোভাবে হাত বের করছে না, তার খাবার চাই এখন, ইয়াম ইয়াম। বাপ আমার, তোর খাবার আমার কাছে নেই, আমার দুধের ট্যাঙ্কি খালি, দাও ইয়াম ইয়াম দাও। এক দফা দস্তাদস্তি শেষে আরহাম ডোরাকে কোনো মতে নিজের থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। সে নাজেহাল অবস্থায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে দাঁড়িয়ে যেতেই শুরু হলো ডোরার গলা উঁচিয়ে কান্না, মাম্মা ধাই, মাম্মা ধাই। আরহাম একবার নিজের টি শার্টের বুকের কাছে ছেড়ে যাওয়া অংশটার দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। এই ইঁদুর ছানার মতো ছোট ছোট দাঁতে এত শক্তি আসা কোথা থেকে? সোজা বাপের টি শার্টই ছিঁড়ে ফেললো, আর একটু জোরে কামড়ালে বোধহয় আমার বুকের চামড়াও ছিঁড়ে ফেলতো। অবশেষে আরহাম নিজেকে তাতস্থ করে কোনো মতে ছেলেকে কোলে নিয়ে গেল আলিশার কামরার দিকে। এখনই এই বজ্জাত বাচ্চাকে তার বজ্জাত মায়ের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো এই ছোট মরিচটাকে পাগলাগারদে পাঠাতে খুব বেশি সময় নেবে না। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক